আসসালামু আলাইকুম, সবাইকে টিআর একাডেমিতে স্বাগতম। আজকে আমি তোমাদের সাথে আছি তাওহিদুল নাহিয়ান। আমি রাকিবুল হাসান। দেখো আজকে আমাদের টপিক কি? আজকে আমাদের টপিক কোনো সাবজেক্ট বিষয়ক না বা ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথ কিছু না। আজকে আমাদের টপিক হলো রোড টু ইঞ্জিনিয়ারিং। মানে ইঞ্জিনিয়ারিং এ যাওয়ার জন্য আমাদের কি কি দরকার, কি কি কাজ করতে হবে আমাদের প্রথম থেকেই, সেইগুলো আমরা নিয়ে আজকে কথা বলবো। ঠিক আছে? তাহলে আমাদের নর্মালি এটা যারা ইঞ্জিনিয়ার হতে চাচ্ছ মেইনলি তাদের জন্য, তাহলে তোমরা আজকে সবগুলো সম্পূর্ণ ভিডিও, তাহলে তোমরা এখন সম্পূর্ণ ভিডিওটা দেখবে আশা করি। দেখো প্রথমে আমাদের ইঞ্জিনিয়ারিং, আমরা মূলত বুয়েট, কুয়েট, রুয়েট, চুয়েট এই চারটা ভার্সিটি নিয়ে কথা বলবো আজকে। দেখো বুয়েট, কুয়েট, রুয়েট, চুয়েটে কিন্তু সবাই কিন্তু পরীক্ষা দিতে পারে না। আমরা কিন্তু পরীক্ষা দেই প্রায় 10-11 বা এরও বেশি লাখ মানে পরীক্ষার্থী কিন্তু আমাদের পরীক্ষার্থী দেই। তারপরে আমাদের কিন্তু মানে খুব কম পরিমাণে, আমরা গত বছর দেখছি 46,000 জিপিএ 5 পেয়েছে, সেটা বিষয় না। 46,000 জিপিএ 5 কিন্তু আমাদের কিন্তু পরীক্ষা দিতে পারে কিন্তু 10,000। বুয়েটে আমাদের পরীক্ষা নেয় এখন ওরা মানে প্রত্যেকবারই স্ট্র্যাটেজি চেঞ্জ করে, একবার 15,000 রাখে, একবার 12,000, 10,000, সেটা তাদের বিষয়। সেটার জন্য তাদের মানে ভার্সিটি, প্রত্যেকটা ভার্সিটির জন্য তারা প্রত্যেক বছরই তাদের সিটের পরিমাণ চেঞ্জ করে দেয়, কি পরিমাণ শিক্ষার্থী পরীক্ষা দিতে পারবে। যেমন রুয়েটে আমাদের পরীক্ষা দিয়েছে মানে একবার 8,000 দিয়েছে, গতবার দিয়েছে 9,000-এর উপরে। তাহলে এইভাবে তোমাদের সিট চেঞ্জ হবে। কিন্তু দেখো তোমরা 46,000 পেলে তোমার জিপিএ 5, 46,000 সায়েন্স থেকে জিপিএ 5 পেলো, কিন্তু তাহলে তোমার কি হলো? পরীক্ষা দিতে পারলো মাত্র 10,000। পরীক্ষা দিতে মাত্র 10,000 আমার পরীক্ষা দিতে পারলো, বাকিগুলা কই গেল? বাকিগুলা কেন পরীক্ষা দিতে পারলো না? আমরা তো জিপিএ 5 পেয়েছি, জিপিএ 5 পাওয়ার পরে কেন আমরা পরীক্ষা দিতে পারলাম না? এটা তো আমাদের নর্মালি কোশ্চেন আসার কথা যে আমরা জিপিএ 5 পেয়েও কোনো প্রশ্ন মানে পরীক্ষা দিতে পারলাম না। আমাদের ইঞ্জিনিয়ারিং এ ঢোকার তো মূল মানে প্রথম ধাপই তো আমাদের অ্যাডমিশন পার করা। ঠিক আছে? অ্যাডমিশন আমাদের দিতে হবে। এখন যদি আমরা অ্যাডমিশনই দিতে না পারি, তাহলে আমরা কিভাবে ধরো ইঞ্জিনিয়ারিং ভর্তি হতে পারবো? ইঞ্জিনিয়ারিং ভার্সিটিতে আমরা যাব। ঠিক আছে? এখন আমাদের প্রথম টার্গেটই হলো আমাদের কিভাবে আমরা অ্যাডমিশন দিতে পারি, কিভাবে আমরা অ্যাডমিশন দিতে পারি। আমরা জিপিএ 5 ঠিকই পাচ্ছি, কিন্তু আমরা কি পাচ্ছি না? পরীক্ষা দিতে পারছি না। আমার জানা এমন স্টুডেন্টও আছে যারা গোল্ডেন পেয়েও পরীক্ষা দিতে পারে নাই। গোল্ডেন পে মানে তোমরা যেটা বলো যে সব সাবজেক্টে জিপিএ 5 মানে গোল্ডেন, সেই গোল্ডেন পেয়েও অনেকে পরীক্ষা দিতে পারে নাই বুয়েটে। ঠিক আছে? তাহলে এইটা তাদের পক্ষে তাহলে বোঝো কিরকম লাগে। তাহলে বুঝতে মানে শুধুমাত্র কিন্তু গোল্ডেন বা জিপিএ 5 পেলে যে আমি পরীক্ষা দিতে পারবো, আমি এইখানে পরীক্ষা দিতে পারবো, ওইখানে আমি চান্স পেয়ে যাবো, সেটা কিন্তু না, কিছুই না। সেটা কিন্তু নর্মাল বিষয় তোমার, কিন্তু সেটাই কাজ করবে তোমার ভর্তি পরীক্ষার ক্ষেত্রে। আমাদের প্রথমে আমাদের লাগবে কি? এইচএসসি রেজাল্ট। ঠিক আছে? আমাদের এইচএসসি রেজাল্টটা আমার প্রথমে লাগবে। এই যে এইচএসসি রেজাল্ট, এই এইচএসসি রেজাল্টের উপরে কিন্তু আমার সবকিছু ডিপেন্ড করতেছে। আমি কোথায় ভর্তি হতে পারবো, কোথায় পরীক্ষা দিতে পারবো, কোথায় চান্স পাবো, অনেক কিছু কিন্তু এই এইচএসসি রেজাল্টের উপর নির্ভর করতেছে। অনেক ভার্সিটিতে কিন্তু তোমার এইচএসসি রেজাল্ট তোমার মার্ক মানে তোমার এত পয়েন্টের উপরে তোমার কিন্তু পরীক্ষা মানে এত পয়েন্ট নিচে পরীক্ষা দেয় না। যেমন বুয়েটে বিভিন্ন সময় চেঞ্জ হয় রেজাল্ট অনুযায়ী, একবার 23, 22.5 দেয়, রুয়েটে দেয় হচ্ছে 18.5, কুয়েটেও সেম ভাবে দেয়। তারপরে তোমাদের চুয়েটে দেয় হচ্ছে 17.5, 18, এইগুলো তোমাদের জিপিএ লাগে। ঠিক আছে? আচ্ছা এই জিপিএটা কিভাবে লাগে? এই জিপিএটা এখানে লাগে হচ্ছে তোমার ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথ, বাংলা, ইংলিশ। দেখো এই যে 5টা সাবজেক্ট, এই 5টা সাবজেক্ট মিলাই তোমার বুয়েট যে পরিমাণ রিকোয়ারমেন্ট দেয়, এটার বেশি রিকোয়ারমেন্ট দিতে পারে যদি রেজাল্ট ভালো হয়। এই যে রিকোয়ারমেন্ট দেয় সেই রিকোয়ারমেন্ট যদি তুমি পূরণ করতে পারো, তাহলে তুমি বুয়েটে পরীক্ষা দিতে পারবা। আর এই যে কুয়েট, চুয়েট আর হচ্ছে তোমার রুয়েট, এখানে সেম সাবজেক্ট 4টা সাবজেক্ট থাকে, ফিজিক্স, কেমিস্ট্রি থাকে, ম্যাথ আর ইংলিশ। এই 4টা সাবজেক্টে তোমার জিপিএ শো করা হয়, মানে দেখা হয়। জিপিএ দেখা হয় যে তোমার কি জিপিএ, কি পরিমাণ জিপিএ আছে, সেই অনুযায়ী তোমার এখানে একটা সিলেক্ট করা হয় যে এই পরিমাণ পরীক্ষাতে মানে এই জিপিএ এর উপরে পরীক্ষা দিয়ে তোমার আবেদন করতে পারবে। তোমার কথা কিন্তু পরীক্ষা দিতে পারবে কিন্তু না কথা,
কথা হলো আবেদন করতে পারবে, তুমি প্রথমে আবেদন করতে পারবে, তোমার এই 18.5 হলে বা 18 হলে বা 23.23 হলে তোমরা আবেদন করতে পারবা। তুমি তো পরীক্ষায় বসতে পারবে এরকম কিন্তু গ্যারান্টি নেই, কারণ 22.5 বা 23 উপরে কিন্তু অনেক স্টুডেন্ট থাকে প্রচুর, তারা কিন্তু দেখেই মানে মনে করে যে কি পরিমাণ আমাদের স্টুডেন্ট পরীক্ষা দিতে পারবে, তারা কিন্তু বুঝেই এইটা দেয়। কিন্তু তাও আমাদের কিন্তু আমাদের মাঝে মাঝে আমাদের দ্বিগুণ মানে দ্বিগুণ আমাদের রেজিস্ট্রেশন করে আমাদের পরীক্ষার জন্য, কিন্তু আমরা আসলে আমাদের সিট মাত্র কত 10,000 8,000 এরকম ভাবে আমাদের সিট দেওয়া থাকে যে এতজন পরীক্ষাতে আমাদের পরীক্ষা দিতে পারবে। তাহলে তোমরা দেখতে পাচ্ছ যে এইচএসসি রেজাল্ট তাহলে কত গুরুত্বপূর্ণ। এইচএসসি রেজাল্ট যদি একটু ড্রপ করে তাহলে কিন্তু তুমি পরীক্ষা দিতে পারবে না। আচ্ছা, এটা গেল হচ্ছে জিপিএ এর ম্যাটার। এখানে দুইটা আসলে এইচএসসি রেজাল্টে দুইটা জিনিস আছে, একটা জিপিএ গ্রেড পয়েন্ট এভারেজ আর একটা হচ্ছে তোমার মার্ক। ঠিক আছে, এখন কিন্তু আমাদের পূর্বে কিন্তু আমাদের কোনো মার্কস ডিস্ট্রিবিউশন মানে আমাদের মার্কস দিত না, এখন কিন্তু তোমাদের কিন্তু মার্কস দিয়ে দিচ্ছে। হ্যাঁ, তোমরা কত পাচ্ছ, কোন সাবজেক্টে কত পাচ্ছ সেটা কিন্তু তোমার মার্কস দিয়ে দিচ্ছে। তো যখন ধরো তোমাদের জিপিএ ধরো সেম হয়ে গেল, 1 নাম্বার পার্সন আর 2 নাম্বার পার্সনের জিপিএ সেম, তখন আমাদের কি করে তখন আমাদের কি করে হচ্ছে তোমার মার্কস দেখে অথবা উল্লেখ করে দেয় যে এতর উপরে মার্কস তোমরা অ্যাপ্লাই করতে পারবা। বইটা কিন্তু উল্লেখ করে দেয় যে আমাদের এত উপরে মার্কস তোমরা উল্লেখ করতে পারবা। ঠিক আছে, তাহলে তোমার এখন যার মার্ক বেশি, 1 আর 2 এর মধ্যে যার মার্ক বেশি তার কি হবে, জিপিএ তার ধরো এর জিপিএ 25, এর জিপিএ 24, কিন্তু এর মার্কস হচ্ছে 550 আর এর মার্ক হচ্ছে 500, তাহলে কিন্তু 2 নাম্বার কিন্তু আগে যাবে। জিপিএ কম থাকা সত্ত্বেও কিন্তু 2 নাম্বার আগে যাবে। এই 550 বলতে গেলে তোমার ফিজিক্স, কেমিস্ট্রি আর ম্যাথ, এই তিনটা সাবজেক্টে যে আমাদের 2টা করে পাঠ আছে, তাহলে মার্কস আমাদের 600। এই 600 এর মধ্যে তোমাদের মার্ক ডিস্ট্রিবিউশনটা দেখা হয় এবং আমাদের খেয়াল করা হয় যে কার মার্ক কত। আমাদের জিপিএ এর পাশাপাশি কিন্তু মার্কটাও ক্লিয়ার করা হয়। ঠিক আছে, দেখো আমার 2 নাম্বার পার্সন কিন্তু 24 পেয়েছে, মানে তোমার হচ্ছে ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথ, ইংলিশ আর বাংলাতে এই যে তোমার 24 পেয়েছে জিপিএ, কিন্তু মার্ক তার 550। আর যে 1 নাম্বার 25 পেয়েছে কিন্তু মার্ক তার 500। এই 1 নাম্বার কিন্তু পরীক্ষা দিতে পারবে না, মানে যদি আমাদের মানে 2 নাম্বার কিন্তু পরীক্ষা দিতে পারবে। আমার কথা হলো 2 নাম্বার পরীক্ষা দিতে পারবে, 1 নাম্বার পরীক্ষা কিন্তু নাও দিতে পারে, বাই চান্স সে মিস করতে পারে। তাহলে দেখো তোমরা কি হবে, তাহলে আমরা কথা বলছিলাম কিন্তু আমি যে গোল্ডেন পেও কিন্তু অনেকে পরীক্ষা দিতে পারে নাই। গোল্ডেন পে এই যে মার্ক কম, তোমাদের 500 এই মার্ক কম, ফিজিক্স, কেমিস্ট্রিতে, ম্যাথে যে মার্ক কম, সেই মার্ক কম থাকার কারণে কিন্তু সে পরীক্ষা দিতে পারে নাই। কথা বোঝা গেছে? তাহলে কিন্তু আমাদের রেজাল্ট শুধু ভালো করলে হবে না, রেজাল্ট আমাদের অলরাউন্ডার, মানে আমাদেরকে অলরাউন্ডার হতে হবে, অলরাউন্ড ভাবে আমাদের ভালো করতে হবে। সব দিক দিয়ে জিপিএ আমাদেরটা ভালো জিপিএ পেতে হবে। তারপরে তোমার কি এই যে আমাদের যে 6টা সাবজেক্ট মূল সাবজেক্টে কিন্তু আমাদের ভালো একটা স্কোর আনতে হবে। ভালো যদি আমরা মার্কস আনতে পারি তাহলে কিন্তু আমাদের কি হলো, আমরা প্রথমেই আমরা ইঞ্জিনিয়ারিং হওয়ার আশা, কিন্তু আমরা কি করলাম, পরীক্ষাতে বসতেই পারলাম না। তাহলে কিন্তু একটা অন্য বিষয় চলে আসে। তাহলে বুঝতে পারছো, তাহলে আমাদের কিন্তু এইচএসসি রেজাল্টের জন্য কিন্তু জিপিএ 5 আর হচ্ছে মার্কস খুবই গুরুত্বপূর্ণ, এবং এই দুইটার উপরে কিন্তু আমাদের রোড টু ইঞ্জিনিয়ারিং এর প্রথম ধাপ। এই দুইটার জন্য আমাদের রোড টু ইঞ্জিনিয়ারিং এর প্রথম ধাপ। আমাদের এইচএসসি রেজাল্ট এই পর্যন্তই। রোড টু ইঞ্জিনিয়ারিং এর জন্য আমাদের দরকার এইচএসসি পরীক্ষার রেজাল্ট। এইচএসসি পরীক্ষার রেজাল্ট আমাদের কেমন হতে হবে? এইচএসসি পরীক্ষার রেজাল্ট আমাদের ন্যূনতম জিপিএ 5 থাকতে হবে। এই ন্যূনতম জিপিএ 5 পাওয়ার জন্য আমাদেরকে কি কি করতে হবে এবং আমরা ইন্টার লেভেলে কি কি ভুল করে থাকি এগুলো নিয়ে আমরা আলোচনা করব। তো আমরা এখন চলে আসি যে আমরা ইন্টার লেভেলে কি কি ভুল করি। আমরা ইন্টার লেভেলে অনেকে ভাবি যেহেতু আমরা ইঞ্জিনিয়ারিং প্রিপারেশন নিতে যাচ্ছি, তাহলে আমাদেরকে হয়তোবা শুধু ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথ এবং ইংরেজি এই 3-4টে বিষয়ে গুরুত্ব দিতে হবে। এটা কিন্তু মোটেও ঠিক নয়। তোমাকে ইন্টার লেভেলে যতগুলো সাবজেক্ট আছে, ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথ, ইংরেজি, বাংলা, আইসিটি এবং বায়োলজি, এই 7টি বিষয়ে সমান গুরুত্ব দিতে হবে এবং তোমাকে প্রতিটি বিষয়ে এনসিটিভি কর্তৃপক্ষে অনুমোদিত
যে কোনো 2টি লেখকের বই অবশ্যই পড়তে হবে। পাশাপাশি তুমি এই বইগুলো থেকে থিওরি এবং ম্যাথ উভয়ই সমান গুরুত্ব দেব। আমরা অনেকেই ভুল করে থাকি যে আমরা অনেকে বেশি থিওরি পড়ি, আবার অনেকের অভ্যাস হলো কি বেশি বেশি বই থেকে ম্যাথ করা। আমাদের অনেকের অভ্যাস হলো কি বেশি বেশি বই থেকে ম্যাথ করা। তো আমাদের বেশি বেশি থিওরিও পড়া যাবে না, বেশি বেশি ম্যাথও পড়া যাবে না। আমাদেরকে দুটো সামঞ্জস্য করে আমাদেরকে উভয় বিষয়ে সমান গুরুত্ব দিতে হবে। আমরা যেমন থিওরি পড়বো তার পাশাপাশি আমাদেরকে ম্যাথ প্র্যাকটিস করতে হবে। তাহলে কি হবে, আমাদের রোড টু ইঞ্জিনিয়ারিং আমাদের জন্য সহজ হয়ে যাবে। রাকিবুল ভাই কিন্তু ভালোভাবে বোঝার চেষ্টা করেছে যে এইচএসসি রেজাল্ট আমরা কিভাবে ভালো করতে পারবো। ঠিক আছে, এখন আমরা দেখো আমাদেরকে আমরা যাবো সাবজেক্ট, মানে আমাদের কি কি সাবজেক্ট লাগে, আমাদের পরীক্ষা আসলে কি কি সাবজেক্ট নিয়ে হয়। আমরা অবশ্যই প্রথমে আমরা জেনে এসেছি এইচএসসি রেজাল্ট যখন আমরা কথা বলছিলাম তখন আমরা একটু সাধারণ জেনে এসেছি। ঠিক আছে, এখন দেখো আমরা 3 নাম্বার কি কি সাবজেক্টে আমাদের পরীক্ষাটা হয় সাবজেক্ট। ঠিক আছে, আমাদের প্রথমে মেইনলি পরীক্ষা হয় 3টা নিয়ে, ফিজিক্স, 2 নাম্বার হচ্ছে কেমিস্ট্রি, আর 3 নাম্বার হচ্ছে আমার ম্যাথ। ঠিক আছে, এই 3টা নিয়ে কিন্তু আমাদের মেইন পরীক্ষা, এই 3টা আছে আমাদের মেইন, মানে এই 3টা সব, মানে আমাদের যে 4টা বিশ্ববিদ্যালয় নিয়ে কথা বলার কথা, 4টা বিশ্ববিদ্যালয়ে কিন্তু এই 3টা মেইন আসে। তারপরে আসে আমাদের ইংলিশ, যেটা আমাদের রুয়েটে মেইনলি আসে। রুয়েটে মেইনলি, কুয়েটেও আমাদের ছিল, কুয়েটে এখন তোমার যে সিকিউ তোমার যে এমসিকিউ ছিল তখন কিন্তু আমাদের ইংলিশ ছিল। ঠিক আছে, তাহলে দেখো আমাদের মূলত আমাদের পড়তে হবে কয়টা সাবজেক্ট, এই 4টা সাবজেক্ট আমাদের মূলত টার্গেট করতে হবে। ঠিক আছে, যত এখন তুমি যদি টার্গেট করো যে আমি এই 3টা পড়বো, তাহলে তোমার এখন এমন কথা হলো যে তোমার এই ইংলিশও ধরো তোমার ইনক্লুড করে দিল, কারণ প্রত্যেকবার তোমার সিলেবাস কিন্তু চেঞ্জ হয়, প্রত্যেকবার তারা স্ট্র্যাটেজি চেঞ্জ করে, পরীক্ষার স্ট্র্যাটেজি কিন্তু তারা মানে প্রত্যেকটা ভার্সিটি প্রায় মানে টাইমিং স্ট্র্যাটেজি চেঞ্জ করে ফেলে। এখন ধরো ইংলিশ ইনক্লুড করে দিল, তাহলে কিন্তু তোমাদের কিন্তু সমস্যা হয়ে যাবে। ইংলিশ যদি ইনক্লুড করে দেয় তাহলে কিন্তু তোমাদের কিন্তু খুবই সমস্যা হয়ে যাবে, এবং তুমি যদি ইংলিশে না পড়ো, ইংরেজি তোমার অভ্যাস না থাকে। ঠিক আছে, এখন দেখো তাহলে আমাদের কি এই 4টা সাবজেক্ট আমাদের পড়তে হবে, এবং এই 3টা সাবজেক্ট আমাদের মেইন। কথা বোঝা গেছে, ইংলিশ আমাদের মেইন না তা না, কিন্তু আমি বলতে চাচ্ছি এই 3টা সাবজেক্টই আমাদের প্রত্যেকটা ভার্সিটিতে কোশ্চেনে আসে। ঠিক আছে, তাহলে এখন দেখো আমরা আসলে কিভাবে এগুলো পড়ালেখা করব, মানে আমাদের এই যে 4টা সাবজেক্ট, এই 4টা সাবজেক্ট আমরা কিভাবে পড়ালেখা করব। আসলে আমরা প্রথমে আসবো গেলে এই 3টা সাবজেক্ট নিয়ে, ইংলিশ নিয়ে আমরা পরে কথা বলবো। ঠিক আছে, এই যে ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথ, এই প্রত্যেকটা জায়গায় কিন্তু আমাদের 2টা পার্টে ভাগ আছে, একটা হলো তোমার থিওরি আর একটা অ্যাপ্লিকেশন। ঠিক আছে, থিওরি অ্যাপ্লিকেশন মানে আমাদের ফিজিক্স পড়তে গেলে আমাদের মূলত আমরা প্রথমে দেখতে পাই থিওরি থেকে আমরা অ্যাপ্লিকেশন মানে আমরা কিন্তু সূত্র বা ম্যাথ, মানে সেই থিওরি থেকে আমরা কিন্তু ম্যাথ পাই বা তোমার সূত্র পাই, সেই সূত্র থেকে আমরা ম্যাথ করি। ঠিক আছে, কেমিস্ট্রিতে আমাদের কিন্তু মানে থিওরি বেশি, অ্যাপ্লিকেশন বলতে সূত্র কম, কিন্তু আমাদের বিক্রিয়াটা কিন্তু মেইন, বিক্রিয়াটা আমরা অ্যাপ্লিকেশনের মধ্যে পড়ে, থিওরি থেকে আমরা কিন্তু বিক্রিয়া পাই। তারপর আমাদের ম্যাথ তো আমাদের জানোই যে আমাদের থিওরি দিয়ে আমাদের অনেক ম্যাথ করা লাগে। তাহলে তোমার এই যে দেখো আমাদের থিওরি এর অ্যাপ্লিকেশন আসলো, এখন কথা হলো যে আমি থিওরি করবো না অ্যাপ্লিকেশন করবো, আমি থিওরি করবো না অ্যাপ্লিকেশন করবো। এখন অনেকে কাজ করে কি, থিওরিতে সে মাস্টার ক্লাস, সে তাকে থিওরিতে কোনোভাবে আটকানো যাবে না, সে সব সূত্র প্রমাণ তার নখদর্পণে, কিন্তু তাকে যদি একটা ম্যাথ দেওয়া হয় তখন সে থিওরি একে প্রমাণ করে সূত্র আনার পর সে ম্যাথটা করবে। এরকম হয় অনেকজন। আরেকজন আছে কি খালি সূত্র জানে, তার সূত্র পৃথিবীর যত সূত্র আছে তার মুখস্থ, সে মানে তোমার বলে দেওয়ার সাথে সাথে এটা সূত্র লাগবে, সে সাথে সাথে সূত্র লিখে দিতে পারবে, সূত্র ওই টাইপের ম্যাথ করতে পারবে, কিন্তু সে জানে না এই সূত্রটা কোন কন্ডিশনে অ্যাপ্লাই করা লাগবে। সে সূত্র মুখস্থ করছে কিন্তু জানে না কোন কন্ডিশনের জন্য এই সূত্রটা অ্যাপ্লাই করা লাগবে, মানে থিওরিটা জানে না। কথা বোঝা গেছে? তাহলে যদি তুমি থিওরি জানে অ্যাপ্লিকেশন না জানো, অথবা অ্যাপ্লিকেশন জানে থিওরি না জানো, তাহলে কিন্তু তোমাদের কোনো লাভই হবে না। কারণ আমাদের কোশ্চেনগুলো এভাবে আসবে যাতে আমাদের থিওরি আর অ্যাপ্লিকেশন আমরা কম্বাইন করে আমাদের কোশ্চেনটা আসবে। তাহলে যদি আমরা থিওরি জানতে পারি তাহলে আমাদের অ্যাপ্লিকেশন আমাদের কিন্তু হাই করতে হবে, মানে অ্যাপ্লিকেশন থিওরির পাশাপাশি আমাদের অ্যাপ্লিকেশন দুইটাই জানতে হবে। শুধুমাত্র থিওরি অথবা শুধুমাত্র অ্যাপ্লিকেশনের উপরে জোর দেওয়া
যাবে না। আমাদের অনেক কোশ্চেন আছে থিওরি বেসড, কিন্তু আমাদের অ্যাপ্লিকেশন আগে বের করে দিতে হবে, ঠিক আছে? আর যারা আছে তোমরা মনে করো যে অনেকেই থিওরি প্রমাণ করে সূত্রটা আনো, সেটাও যাবে না সূত্রটা আমাদের, কারণ আমাদের পরীক্ষাটার টাইমটা কিন্তু মাত্র 3 ঘন্টা, মানে সব জায়গায় 3 ঘন্টা, রেটে 2 ঘন্টা। তাহলে তোমাদের কিন্তু শর্ট টাইম এবং পেজও তোমাদের জানো যে তোমাদের জায়গা ছোট দেওয়া হয়। তাহলে কিন্তু তোমাদের যদি এখন থিওরি মাথায় নিয়ে যে তুমি এখন অ্যাপ্লিকেশন করতে চাও, তাহলে কিন্তু তোমাদের সম্ভব নয়। তাহলে আমাদের কি করতে হবে, থিওরি অ্যাপ্লিকেশন দুইটাকে আমার সমান গুরুত্ব দিতে হবে, এবং অ্যাপ্লিকেশনটাকে তোমার বেশি গুরুত্বপূর্ণ, মানে বলতে গেলে কি অ্যাপ্লিকেশন বেশি কাজ করতে হবে। এই তোমার যে আমাদের ম্যাথ, আমাদের যে সূত্র প্রমাণ করে ম্যাথ অথবা কেমিস্ট্রি, বিক্রিয়া, সেইগুলো আমাদের বারবার প্র্যাকটিস করতে হবে এবং বেশি বেশি প্র্যাকটিস করতে হবে। থিওরি তো আর আমাদের বাড়বে না, আমাদের ম্যাথ গুলা বাড়বে। থিওরি যদি আমাদের বইতে 10টা থাকে, আমি যতই পড়ি না কেন, থিওরি আমাদের 10টাই, কিন্তু আমাদের ম্যাথ যদি আমরা ট্রাই করি, কিন্তু আমাদের 10টা বেশি আসবে ম্যাথ। আমরা যদি আমাদের সেই জন্য আমাদের কাজ করতে হবে কি জানো, আমাদের যে ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথের 6টা পার্ট, 6টা পার্টের আমাদের ট্রাই করতে হবে অ্যাটলিস্ট 2টা করে বই নেওয়ার। আমি বলছি না ম্যান্ডেটরি, আমি ম্যান্ডেটরি বলছি না, একটা বই পড়লে হয়ে যাবে, কিন্তু 2টা বই পড়া বেস্ট। তোমার যে আমাদের যে বাজারে 2টা বই পাওয়া যায়, যে ফেমাস বইগুলা, সেই ফেমাস বইগুলোর মধ্যে 2টা বই তোমরা নিবা, এবং 2টা বইয়ের ম্যাথ, মানে একটা ধরো তুমি থিওরি আর অ্যাপ্লিকেশন পড়বা, পুরা একটা বইয়ের থিওরি অ্যাপ্লিকেশন সম্পূর্ণ পড়বা। আরেকটা বই যদি ধরো তোমার পড়ার সময় নাই, খুব কম, তুমি শুধুমাত্র অ্যাপ্লিকেশন করবা, মানে তোমার যে ম্যাথগুলো দেওয়া আছে সেই ম্যাথগুলো করবা। কারণ আমাদের বেশিরভাগই ম্যাথ বই থেকে আমাদের ম্যাথের প্রশ্ন মানে কমন পাওয়া যায়। তাহলে তোমার কি করবা, 2টা বই আমরা সাজেস্ট করব, 2টা বই, কিন্তু একটা বই পড়লে যে হবে তা না, একটা বই পড়লেও হবে। 2টা বই আমি সাজেস্ট করব তোমাদের, কারণ 2টা বই থেকে তোমার কমন বেশি পাবা, 2টা বই থেকে পড়লে তোমরা কমন বেশি পাবা। এই যে তোমার আছে সাবজেক্টের ভাগ ছিল তোমাদের জন্য। তারপর আছে আমাদের কি বাকি ছিল, আমাদের ইংলিশ। দেখো 2টা বই নিয়ে এখন কি করবা, 2টা বই তো নিলাম, 2টা বইয়ে বই নিলাম, বই নিয়ে এখন কি করবা, 2টা বইয়ের প্রত্যেকটা ম্যাথ, প্রতিটা বিক্রিয়া ভালোভাবে আয়ত্ত করতে হবে। আমাদের প্রতিটা ম্যাথ এবং প্রতিটা বিক্রিয়া ভালোভাবে আয়ত্ত করতে হবে। আমরা তো একটা ম্যাথ জানলাম, মানে স্কিপ করলাম, কঠিন লাগতেছে ম্যাথটা স্কিপ করি, ওই কঠিন ম্যাথটা কিন্তু আমাদের দেখবে যে পরীক্ষা হলে চলে আসছে, তখন কি করবা? কথা বোঝা গেছে? আমাদের এই 2টা বই তুমি কেন, 2টা বইয়ের একটা ম্যাথ তোমাদের বাদ দেওয়া যাবে না, একটা ম্যাথ করাও বাদ দিতে পারবে না, সব ম্যাথ তোমাদের করতে হবে। ম্যাথ বিক্রিয়া, সব বিক্রিয়া তোমাদের সব ম্যাথ থাকতে হবে। কারণ কোথা থেকে কিভাবে কোশ্চেন দেবে জান নাই, ঠিক তোমাদের মনে হবে যে আমার এক বইতে তো আমার এইটা নাই, তুমি দেখবে যে অন্য বই যদি সার্চ করো, ওইটা কিন্তু ওই টপিকটা অন্য বইতে ছিল, এবং ওই বই থেকে ধরো কোশ্চেন চলে আসছে, সেটা ধরো কিছু করার নাই আমাদের তখন। সেই জন্য আমি বলছি যে 2টা বই, অ্যাটলিস্ট 2টা বই তোমরা ট্রাই করবা যে ফলো করার জন্য, ঠিক আছে? আচ্ছা, লাস্টে আমাদের আসে হচ্ছে ইংলিশ। ইংলিশ থেকে আমাদের মূলত কি কি আসে সেটা আমাদের আগে জেনে নেই, তারপরে আমরা বুঝতে পারবো যে ইংলিশে আমাদের কি কি পড়া লাগবে। ইংলিশে আমাদের আছে ট্রান্সলেশন। 2 প্রকারের ট্রান্সলেশন আছে, ইংলিশ টু বাংলা, বাংলা টু ইংলিশ, 2টা ট্রান্সলেশন আছে। তারপরে আছে আমার ট্রান্সফরমেশন আছে। ট্রান্সফরমেশন আমরা তো জানি, ট্রান্সফরমেশন কি জিনিস আমরা সেটা জানি, কয়েক প্রকার আছে, ওইগুলো আমাদের কিন্তু মিলাই মানে 5টা আসবে, সেটা তোমরা কিন্তু মানে সেইভাবে আসবে। তারপরে আছে তোমার রাইট ফর্ম অফ ভার্বস। এটা সব জায়গায় গুরুত্বপূর্ণ, রাইট ফর্ম অফ ভার্বস। আমরা ছোটবেলা থেকে রাইট ফর্ম অফ ভার্বস পড়ে আসছি, ইন্টারমিডিয়েট পর্যন্ত আমরা রাইট ফর্ম অফ ভার্ব পড়েছি। এই অ্যাডমিশন কিন্তু রাইট ফর্ম অফ ভার্ব গুরুত্বপূর্ণ, ঠিক আছে? 4 নাম্বার আছে তোমার প্যাসেজ। তোমার একটা প্যাসেজ দেওয়া থাকবে, সেই প্যাসেজ অনুযায়ী তোমার হচ্ছে তোমার অ্যান্সার করা লাগবে কোশ্চেনে। যেমন আমরা যেভাবে আমরা এখন করি, আমাদের যে সিলেবাস প্যাসেজ দেওয়া থাকে, সেই প্যাসেজ অনুযায়ী আমরা একটা আনসিন প্যাসেজ, সিন প্যাসেজ না আনসিন প্যাসেজ থাকবে, সেই প্যাসেজ অনুযায়ী আমরা কোশ্চেনের অ্যান্সার করব। তাহলে মূলত এই 4টা জিনিস থাকে। তাছাড়া তোমাদের যে সিলেবাস, সেই সিলেবাসের মধ্যে আরো 2-1টা টপিক থাকতে পারে। তোমার মূলত টপিক হচ্ছে এই 4টা, ট্রান্সলেশন, ট্রান্সফরমেশন, রাইট ফর্ম অফ ভার্বস আর প্যাসেজ। এই 4টা টপিক তোমাদের মেইনলি প্রত্যেকবারই আসে।
তাহলে এই হলো আমাদের ইঞ্জিনিয়ারিং এর জন্য চারটা সাবজেক্টের জন্য কি কি গুরুত্বপূর্ণ সেই জিনিসগুলো, ঠিক আছে, সাবজেক্টের কিভাবে কি পড়তে হবে সেটা আমরা দেখলাম। এরপরে আমরা রাকিবুল ভাইয়ের কাছে চলে যাব। মার্ক ডিস্ট্রিবিউশন ফর ইঞ্জিনিয়ারিং, আমাদের রুয়েট, পুয়েট, কুয়েট, চুয়েট এর জন্য আমাদের মার্ক ডিস্ট্রিবিউশন গুলো কেমন হবে সেগুলো নিয়ে আমরা একটু আলোচনা করব। প্রথমে চলো আসো আমরা বুয়েট সম্পর্কে আলোচনা করি। বুয়েট, বুয়েটে ফিজিক্স থাকে 200 মার্কের, কেমিস্ট্রি থাকে 200 marks and mathematics থাকে বা ম্যাথ থাকে 200 marks। তাহলে দেখো আমাদেরকে ফিজিক্সে 200 মার্কের প্রশ্ন আছে। এই 200 মার্কের প্রশ্নগুলো কেমন হয় যে আমাদেরকে 20টা প্রশ্ন আছে 10 মার্ক করে, যে আমাদের টোটাল কত হয় 200 মার্ক। কেমিস্ট্রি তো সেম, যে 20টা প্রশ্ন আসবে তোমার হলো কি 10 মার্ক করে, এবং ম্যাথমেটিক্সেও সেম, যে 20টা প্রশ্ন আসবে প্রতিটা প্রশ্নের মার্ক হচ্ছে কি 10 করে। তাহলে এই হয়ে গেল আমাদের বুয়েটের মার্ক ডিস্ট্রিবিউশন। তাহলে বুয়েটে কত মার্কের পরীক্ষা হয় 600 মার্কের। টাইম কত থাকে? টাইম থাকে তোমার 3 আওয়ার্স। আমাকে 3 ঘন্টার মধ্যে এই 60টা প্রশ্নের উত্তর কি করতে হবে? দিয়ে আসতে হবে। রুয়েট আমাদের কত মার্কের পরীক্ষা হয়? 350 মার্ক। তো এই 350 মার্কের মধ্যে আমাদের কি কি ইনক্লুড থাকে? আমাদের ফিজিক্স আছে 100 মার্ক, কেমিস্ট্রি আছে আমাদের 100 মার্ক, ম্যাথ আছে আমাদের 100 মার্ক, ইংলিশ আছে আমাদের 50 মার্ক। তাহলে দেখো আমাদের ফিজিক্সে 100 মার্কের প্রশ্ন হয়। 100 মার্কে কয়টা প্রশ্ন হবে? তাহলে 10টা প্রশ্ন হবে 10 মার্ক করে, তাহলে কি হবে 100 মার্ক হবে। কেমিস্ট্রি তো সেম, যে 10টা প্রশ্ন হয় 10 মার্ক করে 100 মার্ক। ম্যাথেও সেম, 10টা প্রশ্ন হবে 10 মার্ক করে 100 মার্ক। ইংলিশে কি 5টা প্রশ্ন হবে 10 মার্ক করে 50 মার্ক। আমাদের অনেকেরই সমস্যা হয়ে থাকে যে ইংরেজিতে কি ধরনের প্রশ্ন টাইপ হয়ে থাকে। তো ইংরেজিতে আমাদের কি ধরনের প্রশ্ন টাইপ হয়ে থাকে তা নিয়ে আমরা একটু আলোচনা করি। ইংলিশ মার্ক ডিস্ট্রিবিউশন ফর ওয়েট। প্রথমে আছে কি ট্রান্সলেশন আবার 2 প্রকার আছে, যে ইংলিশ টু বাংলা কয়টা আছে? 5টা আছে, 1 মার্ক করে, তাহলে কত হলো 5 মার্ক। বাংলা টু ইংরেজি এটা কত আছে? 5টা আছে, 5 মার্ক। এই 5 কত হলো 10। তারপর আছে কি ট্রান্সফরমেশন আছে কয়টা? 5টা, 1 মার্ক করে, তাহলে 5 মার্ক। আর ফিলিং দ্য ব্ল্যাঙ্ক আছে কি 5টা, 5 মার্ক। তাহলে এটা মিলে কত হলো 10। তারপর আছে কি 3 নম্বরে আছে কি মেক সেন্টেন্স, কিছু সেন্টেন্স মেকিং করতে বলে, তো এটাতে আছে কি 5 মার্ক, 5টা আছে। মেক সেন্টেন্স 5 মার্ক, 5টা করে সেন্টেন্স মেকিং করতে বলে। রাইট ফ্রম দ্য ভার্ব থাকে 5টা, তোমাকে 5টা রাইট ফ্রম দ্য ভার্ব লিঙ্ক করতে হয়। তারপরে আছে দেখো খুব ইম্পর্টেন্ট এই প্রশ্নটা, রাইট 5 সেন্টেন্স অ্যাবাউট। এখানে তোমার ইয়োরসেলফ হতে পারে, অ্যাবাউট তোমাকে বলতে পারে রোড টু ইঞ্জিনিয়ারিং, তোমাকে এখানে রোড টু ইঞ্জিনিয়ারিং সম্পর্কেও লিখতে হবে। তোমাকে যদি বলে যে হাউ টু প্রিপেয়ার ইঞ্জিনিয়ারিং প্রিপারেশন, এখানে তোমাকে ইঞ্জিনিয়ারিং প্রিপারেশন সম্পর্কে 5টা সেন্টেন্স লিখতে হতে পারে। এটা তোমার সম্পূর্ণ ব্যক্তিগত মনে করে যে মতামত নিতে চাই। তো এখানে আছে কি 5 মার্ক। তারপর আছে কি ন্যারেশন থাকে 5টা, তো 1 মার্ক করে 5 মার্ক। তারপরে খুব একটা
ইম্পর্টেন্ট জিনিস প্যাসেজ থাকে। আমরা যে বইয়ে যে আমরা সচরাচর যে প্যাসেজগুলো ইংরেজি টেক্সট বুকে পড়ে থাকি, ওই প্যাসেজগুলো থেকে একটা প্যাসেজ অথবা বাংলার একটা প্যাসেজ দিয়ে তোমাকে মানে ইনক্লুড 5 কোশ্চেন দিয়ে দেয়। আমরা প্যাসেজে যেমন ইন্টার পরীক্ষায় যেভাবে পরীক্ষাগুলো দিই, ইন্টার পরীক্ষার মার্ক ডিস্ট্রিবিউশন যেমন আমাদের প্যাসেজ আসে 5টা প্রশ্ন লিখতে হয়, প্রশ্নের অ্যান্সার করতে হয়। তো এখানে 5টা প্রশ্ন অ্যান্সার করতে হয়, কিন্তু প্রশ্নের মার্ক 2 করে 2 × 5 তাহলে কত হলো 10। তাহলে আমাদের এই ইন টোটাল হলো কি আমাদের ইংলিশে 50 মার্ক। এখন আমরা আসি ডুয়েটের কেমন সময় দেয়। তো এই আমাদেরকে এই 350 মার্কের অ্যান্সার করতে আমাদেরকে সময় দিবে 2 আওয়ার। আমাদেরকে 2 ঘন্টার মধ্যে এই 350 মার্কের অ্যান্সার করতে হবে। তো এরপর আমরা বলবো যে কুয়েটের প্রশ্ন সম্পর্কে। কুয়েটে বিগত কয়েক বছর ধরে আমাদের এমসিকিউ ভিত্তিক পরীক্ষা হয়ে থাকে। এগুলোকে আসলে এমসিকিউ বললে ভুল হবে। কুয়েটের যে পরীক্ষাগুলোর স্টাইল বা প্রশ্নের যে প্যাটার্ন, এখানে আসলে আমাদের সচরাচর যে ইঞ্জিনিয়ারিং প্রশ্নগুলো হয়ে থাকে এগুলো টাইপেরই ম্যাথ দিয়ে থাকে, শুধু জাস্ট এটা এমসিকিউ টাইপের। এখানে এমসিকিউ টাইপের যে ম্যাথগুলো আছে তার ডিস্ট্রিবিউশন সম্পর্কে আমরা বলতেছি। কুয়েটে পরীক্ষা হয় 500 মার্কের। ঠিক আছে, কুয়েটে যে 500 মার্কের পরীক্ষা হয়, কিভাবে পরীক্ষা হয় দেখো। ফিজিক্সে থাকে 150 মার্ক, কেমিস্ট্রিতে থাকে 150 মার্ক, ম্যাথে থাকে 150 মার্ক, ইংলিশে থাকে 50 মার্ক। এই ইন টোটাল হয়ে গেল কি আমাদের 500 মার্ক। তো ফিজিক্সে কয়টা প্রশ্ন আছে? ফিজিক্সে প্রশ্ন আছে 25টা, 6 মার্ক করে 150 মার্ক হয়ে যায়। কেমিস্ট্রিতে প্রশ্ন আছে আমাদের 25টা, 6 মার্ক করে 150 মার্ক। ম্যাথে আমাদের প্রশ্ন আছে 25টা, 6 মার্ক করে 150 মার্ক। ইংলিশে আমাদের প্রশ্ন আছে 25টা, 2 মার্ক করে 50 মার্ক। এই হয়ে গেল আমাদের কুয়েটের মার্ক ডিস্ট্রিবিউশন 2018 সালের পরীক্ষা পর্যন্ত। 2018 সালের পরীক্ষা পর্যন্ত। এবার আমরা একটু জেনে নেব যে 2019 সালে কুয়েটে কিভাবে পরীক্ষা হয়েছিল। 2019 সালে কুয়েটে রিটেন প্রশ্ন হয়েছিল। 2019 রিটেন প্রশ্ন হয়েছিল। রিটেন প্রশ্ন মার্ক ডিস্ট্রিবিউশন এরকমই ছিল, যা শুধু প্রশ্ন কম ছিল। প্রশ্ন কেমন কম ছিল যে কুয়েটে ফিজিক্সে প্রশ্ন ছিল 15টা, 10 মার্ক করে 150 মার্ক। কেমিস্ট্রিতে প্রশ্ন ছিল 15টা, 10 মার্ক করে 150 মার্ক। ম্যাথে প্রশ্ন ছিল 15টা, 10 মার্ক করে 150 মার্ক। ইংলিশে প্রশ্ন ছিল 5টা, 10 মার্ক করে 50 মার্ক। এই হয়ে গেল আমাদের কুয়েটের মার্ক ডিস্ট্রিবিউশন। এবার আমরা বলি যে চুয়েটে মার্ক ডিস্ট্রিবিউশন কেমন। চুয়েটের যে পরীক্ষাটা হয় সেটা একদম বুয়েট স্টাইলে পরীক্ষা হয়। বুয়েটে যেরকম আমাদের ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথ উভয় 3টে বিষয়ে 200 মার্ক করে পরীক্ষা হয়, চুয়েটেও সেই 200 মার্ক করে পরীক্ষা হয়। চুয়েটে কোনো ইংরেজির প্রয়োজন হয় না, শুধুমাত্র ইংরেজির প্রয়োজন হয় রুয়েট এবং কুয়েটে। আমরা জেনে নিই এই রোড টু ইঞ্জিনিয়ারিং এর জন্য আমাদের রুয়েট, বুয়েট, কুয়েট এবং চুয়েটে আমাদের কি রকম জিপিএ লাগবে। তো আমরা প্রথমে আগে বুয়েটের জিপিএ এর কথা বলি। বুয়েটে 5টি বিষয়ে জিপিএ দেখে। তারা দেখে ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথ, বাংলা এবং ইংরেজি।
তাহলে আমাদের প্রতিটি বিষয়ে জিপিএ এর মার্ক কত 5 করে। তো তারা দেখে যে 5 ইন্টু 5 কত হলো 25 জিপিএ। এই 25 জিপিএ এর মধ্যে তারা হচ্ছে কি ন্যূনতম তোমাকে 23 জিপিএ পেতে হবে, না হলে তুমি কি করতে পারবে না, এই বুয়েটের ফর্ম তুলতে পারবে না। তুমি যদি বুয়েটের ফর্মই না তুলতে পারো তাহলে কি হবে, তোমার এই রোড টু ইঞ্জিনিয়ারিং তোমার জন্য খুবই কষ্টসাধ্য হয়ে যাবে। এবার আসো আমরা রুয়েটের কথা বলি। রুয়েটে 4টি বিষয়ে জিপিএ দেখবে, সেটা হলো কি ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথ এবং ইংরেজি। তাহলে 4টি বিষয়ে টোটাল জিপিএ কত হয় 20 জিপিএ। 20 জিপিএ এর মধ্যে তোমাকে ন্যূনতম 18.5 জিপিএ পেতে হবে যদি তুমি রুয়েটের ফর্ম তুলতে চাও। 3 নম্বর আসো আমরা কুয়েটের সম্পর্কে বলি। কুয়েটে এই সেম 4টি বিষয় দেখে রুয়েটের মতন। তো ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথ এবং ইংরেজি জিপিএ দেখবে 20 জিপিএ হবে। আমাদের ন্যূনতম জিপিএ পেতে হবে 18 জিপিএ। 18 জিপিএ এর কম জিপিএ পেলে কি হবে, আমাদের কুয়েটে ফর্ম তুমি তুলতে পারবে না। চুয়েটের জন্য আমাদের 4টি বিষয়ের জিপিএ দেখবে। চুয়েট 4টি বিষয় কি ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথ এবং ইংরেজি। তো 5 ইন্টু 4 তাহলে 20 জিপিএ হয়, রাইট। 20 জিপিএ এর মধ্যে তোমাকে ন্যূনতম 18.5 জিপিএ পেতে হবে, না হলে তুমি কি করতে পারবে না, চুয়েটের ফর্ম তুলতে পারবে না। আমাদের ইঞ্জিনিয়ারিং ইউনিভার্সিটি গুলোনে রুয়েট, বুয়েট, কুয়েট, চুয়েটে কি ধরনের কোশ্চিন টাইপ হয়ে থাকে আমরা এগুলো নিয়ে একটু আলোচনা করব। কোশ্চিন টাইপ আমাদের 3 প্রকার হয়ে থাকে। 1 নাম্বার ইজি টাইপের কিছু প্রশ্ন থাকে, মিডিয়াম হার্ড থাকে, একটা হচ্ছে কি হার্ড টাইপের প্রশ্ন থাকে। আমাদের ইজি টাইপের কোশ্চিন কত টাইপ থাকে, আমাদের মিডিয়াম টাইপের কোশ্চিন কত টাইপ থাকে, আমাদের হার্ড টাইপের কোশ্চিন কত পার্সেন্ট থাকে, এগুলো নিয়ে আমরা একটু আলোচনা করি। ইজি টাইপ কোশ্চিন, ইজি টাইপ কোশ্চিন আমাদের আছে 60%। এই ইজি টাইপ কোশ্চিন আমরা কোথায় থেকে কমন পাবো, আমরা আগেই বলেছি যে এনসিটিভি কর্তৃপক্ষ অনুমোদিত যে কোনো 2টি বই পড়লেই আমরা ইজি টাইপের যে প্রশ্নগুলো আছে এগুলো আমরা সলভ করতে পারবো ইঞ্জিনিয়ারিং অ্যাডমিশনে। তারপর আছে আমরা মিডিয়াম টাইপের যে কোশ্চেন টাইপগুলো আছে, মিডিয়াম টাইপের যে কোশ্চেন আছে এটা আছে আমাদের 20 থেকে 25%, ঠিক আছে। 20 থেকে 25% প্রশ্ন আমরা যে আমাদের বিগত বছরে ওই ইউনিভার্সিটিতে যে প্রশ্নগুলো এসেছে ওগুলো যদি আমরা সলভ করি, ওই রিলেটেড কিছু প্রশ্ন তুমি কমন পেতে পারো। তাহলে কি আমাদের কি করতে হবে, বিগত বছরের প্রশ্ন সংগ্রহ করতে হবে। বিগত বছরে প্রশ্ন সংগ্রহ করে সলভ করতে হবে, সলভিং, ঠিক আছে। তাহলে কি করবো, তুমি মিডিয়াম টাইপের প্রশ্নগুলো তুমি পেরে যাবা। তাহলে হার্ড টাইপের যে প্রশ্নগুলো থাকে এগুলো কত পার্সেন্ট থাকে, যদি 25% প্রশ্ন মিডিয়াম টাইপের আসে তাহলে তোমার আজ থাকে মাত্র 50% প্রশ্ন হার্ড টাইপ। তো এই হার্ড টাইপের প্রশ্নের জন্য আমাদের যত কষ্ট। তো আমাদের এই হার্ড টাইপের প্রশ্ন কিভাবে সলভ করব, আমরা হার্ড টাইপের প্রশ্নগুলো আমাদের যে বইয়ে ইম্পর্টেন্ট কিছু ম্যাথ থাকবে, এই ইম্পর্টেন্ট ম্যাথগুলো নিয়ে আমাদের কিন্তু চিন্তা ভাবনা করতে হবে। তুমি দেখবা এই ইম্পর্টেন্ট কিছু ম্যাথগুলো নিয়ে যদি তুমি একটু এক্সট্রা চিন্তা ভাবনা করো, তুমি এগুলো প্রশ্ন নিয়ে বিস্তারিত তুমি কিছু ধারণা পেয়ে যাবা। এগুলো চিন্তা ভাবনা থেকে তুমি আস্তে আস্তে দেখবা যে এই হার্ড টাইপের প্রশ্নগুলো না তুমি সলভ করতে পারতেছো। এবার তোমাদের তাহিদ ভাইয়া এসে আমাদের কোশ্চিন সলভিং
কিভাবে করতে হবে এগুলো নিয়ে আলোচনা করব। রাকিবুল ভাই আমাদেরকে মার্ক ডিস্ট্রিবিউশন নিয়ে কথা বলছে কিছু, তারপরে কোশ্চেন নিয়েও কথা বলেছেন যে কোশ্চেন কি টাইপের কোশ্চেন আছে আমাদের হার্ড বা তোমার বই থেকে অনেকগুলো কোশ্চেন আছে, এগুলো আমাদের রাকিবুল ভাই বললেন। এখন দেখো আমরা এখন কি মানে কিভাবে কি করব, আমাদের পরবর্তী নেক্সট ধাপটা কি। আমরা তো সবকিছু প্রায় জেনেই গেলাম আমাদের কি কি লাগবে। আমাদের প্রথমে রেজাল্ট লাগবে, রেজাল্ট ভালো করার জন্য কি কি লাগবে, তারপরে আমরা সাবজেক্ট কি পড়তে হবে ভালোভাবে, তারপরে আমাদের মার্ক ডিস্ট্রিবিউশন কোথায় কি গুরুত্বপূর্ণ আমরা তো সবই জেনে গেলাম, ঠিক আছে। লাস্ট ধাপ আমাদের কি আজকে আমাদের পরবর্তী ধাপ হচ্ছে কোশ্চেন সলভিং। ঠিক আছে, আমাদের কোশ্চেন সলভিং। আমরা রাকিবুল ভাই আমাদেরকে অবশ্য বলেছে যে তোমার খুবই কঠিন প্রশ্ন আছে কয়েকটা খুবই কঠিন প্রশ্ন আছে যেগুলো আমাদের পক্ষে মানে প্রায় সম্পূর্ণ ব্রেন না খাটালে আমাদের কিন্তু ওই কম টাইমের মধ্যে সম্ভব নয়। তাহলে আমাদেরকে এখন কি করতে হবে, আসলে আমাদের মেন্টালিটির গ্রোথ করতে হবে। আমাদের কোশ্চেন সলভিং এর এখানে আমরা বলতে পারি মেন্টালিটি গ্রোথ। মেন্টালিটি আমাদের গ্রোথ করতে হবে, আগে থেকে আমাদের মেন্টালিটি গ্রোথ করতে হবে যে আমাদেরকে এই টাইপের কোশ্চেন মানে এই হার্ড টাইপের কোশ্চেন আমাদের সলভ মানে আমাদের সম্মুখীন হবো, হার্ড টাইপের কোশ্চেনে আমরা সম্মুখীন হব, এইরকম আমাদের মেন্টালি প্রিপারেশন মানে নিতে হবে। আমাদের অনেকেই কিন্তু কাজ করে কি সবকিছু নিয়ে যায়, সবকিছু পড়ে যায়, লাস্টে পরীক্ষা হলে যে কিন্তু আর মাথা কাজ করে না। প্রেশার, অনেকে কিন্তু আমরা প্রেশার নিতে পারি না, এটা সমস্যা, খুবই একটা মানে বাজে সমস্যা বলা যায়, জীবনের অনেক সমস্যা করে দেয় এটা। এখন এই প্রেশার নেওয়াটা তোমাদেরকে শিখতে হবে আগে থেকেই। সেই প্রেশার নেওয়াটা শেখার জন্য আমাদের কি করতে হবে, কোশ্চেন গুলা যে আমাদের বিগত সালের যে আমাদের 4টা ভার্সিটি যেটা আমরা বললাম বুয়েট কুয়েট রুয়েট চুয়েটের কোশ্চেন গুলো কিন্তু আমাদের ভালোভাবে জানতে হবে। কোশ্চেন গুলো আমাদের কালেক্ট করতে হবে, অনেক ভাবে কালেক্ট করা যায়। তোমার কোশ্চেন জানো আমাদের এমনিতে বই পাওয়া যায় বাজারে, বিভিন্ন রকম ভাবে আমরা কিন্তু কোশ্চেন গুলা কালেক্ট করতে পারবো। এই কোশ্চেন গুলা কালেক্ট করার পরে আমরা কি করবো, কোশ্চেন গুলো সলভ করার চেষ্টা করবো। কোশ্চেন গুলো আমরা কি করবো, সলভ করার চেষ্টা করবো। তাহলে আমরা কি হলো আমাদের তাহলে আমাদের ভালো এখানে কি হবে, ভালো হবে কি আমরা এখন বুঝতে পারবো যে কি রকম টাইপের কোশ্চেন আসতে পারে, কিভাবে আমাদের কোশ্চেন গুলো আসতে পারে, আমাদের হার্ড মানে কিরকম মানে কোন রকমের হার্ড, আমাদের কোন জায়গা কোন বইয়ের জায়গা থেকে বেশি কোশ্চেন আসে, আমরা কিন্তু সবকিছু ভালোভাবে জানতে পারবো। ঠিক আছে, এই জন্য আমাদের কি করতে হবে, কোশ্চেন গুলা সলভ করতে হবে। প্রত্যেকটা টাইপের কোশ্চেন আমাদেরকে সলভ করতে হবে, একটা সিঙ্গেল কোশ্চেন আমাদের রাখা যাবে না যে আমরা পরে সলভ করব, আমরা এখন বুঝতে পারছি না, সেরকম আমাদের কোশ্চেন রাখা যাবে না। আমরা যখন সলভ করব সব কোশ্চেন সলভ করে আসতে হবে, এই হচ্ছে নিয়ম, বুঝছো। যদি আমরা এখন ধরো রেখে দিলাম, আমাদের মাঝে মাঝে মানে এটা হয় কি খুব কম হয়, কয়েক পার্সেন্ট 10% হতে পারে তোমার হচ্ছে 10% ক্ষেত্রে তোমার কোশ্চেন কিন্তু রিপিট হয়, কোশ্চেন রিপিট হতে পারে। ধরো সেম টাইপের কোশ্চেন তোমার মান চেঞ্জ করে দিল বা একটা ভাষা চেঞ্জ করে দিল, কোশ্চেন কিন্তু রিপিট হতে পারে। আমি বলছি না যে হবেই, রিপিট কিন্তু হতে পারে। তুমি ধরো একটা ম্যাথ রেখে দিলা, ধরো 5 নম্বর একটা ম্যাথ আছে, 5 নম্বর ম্যাথটা একটু খুবই গুরুত্বপূর্ণ কিন্তু তোমার কাছে কঠিন লাগছে, 5 নম্বর ম্যাথটা করলো না, দেখলে যে তুমি পরীক্ষা হলে যে 5 নম্বর ম্যাথটা চলে আসছে, তখন তুমি তাহলে তখন তোমার মেন্টাল মানে তোমার মেন্টাল অবস্থা কি হবে যে এই অঙ্কটা আমি করে আসলাম না, আমার 10 মার্ক কাটা। এই মেন্টাল প্রিপারেশন এবং এই যে প্রেশার 10 মার্ক কাটা যে প্রেশার, এই প্রেশারটা কিন্তু খুবই খারাপ মানে অবস্থা সৃষ্টি। এই যে 10 মার্ক কাটা গেল, এই যে আমরা যদি তখন ভাবতে থাকি তখন কিন্তু তোমার মেন্টালি তোমার অবস্থা খারাপ করে দেবে, পরীক্ষা কিন্তু মানে কোর্স মানে খারাপের দিকে চলে যাবে তোমার পরীক্ষাটা। তো ঠিক আছে, তো তোমার সেই জন্য বলছি যে তোমরা কোশ্চেন সলভ করবা, সলভ করো, প্রত্যেকটা জিনিস সলভ করবা, যাতে তোমাদের পরে আবার সমস্যা না হয় যে আমরা যে দেখি যে আমাদের সেম ম্যাথই আসছে কিন্তু আমি ভুলে গেছি। এরকম আমার ক্ষেত্রে হয়েছে, আমাদের সেম ম্যাথ আসছিল কিন্তু আমি যে ভুলে গেছিলাম, আমাদের তখন খারাপ লাগছে। এখন কি বলবো, মানে সেগুলো মনে হলে মনে হবে যে কি ভুল করেছি। তাহলে তোমরা যেন সেই ভুল না করো, ঠিক আছে, তোমরা যেন সেই ভুল না করো, সেজন্যই আমরা তোমরা যেন সেই ভুল না করো, ঠিক আছে। তোমরা সেই ভুল করাই যাবে না তোমাদেরকে, সেজন্য আমরা তোমাদেরকে গাইডলাইন দিতে আমরা
তোমরা যেন সেই ভুল না করো আমার মতো, যে রেখে যাবা বা প্র্যাকটিস করানো ভালো হবে। আসলে আমাদের কি ছিল, প্র্যাকটিসের অভাবটা বেশি। আমরা যেটা করছিলাম যে আগে থেকে কোশ্চেন সলভ করলাম না। তোমার পরীক্ষার আগে আমরা যে কোশ্চেন সলভ করা শুরু করছিলাম, ফলে কি হতো, আমরা প্রত্যেকটা কোশ্চেনে সময় মতো মানে টাইম, নির্ধারিত টাইম আমরা দিতে পারি না। যে একটা কোশ্চেন বুঝতে গেলে কিন্তু মানে 5 থেকে 10 মিনিট টাইম লাগে, আমাদের কিন্তু ওইভাবে টাইম দিতে পারি না আমি যখন পড়ালেখা করছি। তো তোমরা যেন এই ভুলটা না করো, কথা বলতে রাখছে, তোমরা কিন্তু এই মানে ভুলটা করবা না। তোমরা এখন থেকেই শুরু করে দিবে, তোমরা যে লেভেলে আসো না কেন, যারা ইন্টার ফার্স্ট ইয়ার, ইন্টার সেকেন্ড ইয়ার, যারা এখন তো প্রিপারেশন মানে এখন তো যাদের প্রিপারেশন নেওয়ার কথা ছিল, তারা এখন থেকেই শুরু করে দাও। তোমরা বসে থেকো না, তোমাদের এখন তো ছুটি। এখন ছুটি বলতে ছুটি না, তোমাদের এখন নিজেদের মানে আলাদাভাবে গড়ে তোলার সময় একটা। তোমরা সেই জন্য এখন তাহলে আমার মতো ভুল যেন না হয়, ঠিক আছে? তাহলে তোমরা এখন থেকে তোমাদের নিজেদের মেন্টালিটি গ্রোথ করতে চেষ্টা করো, কোশ্চেন গুলো সলভ করার চেষ্টা করো। কোশ্চেন যদি সলভ করতে সমস্যা হয়, কোশ্চেন যদি কোথাও না বোঝো, তাহলে তোমাদের পাশে কিন্তু আমরা আছি, তোমাদের পাশে আমরা কিন্তু আছি সর্বদা। তোমরা আমাদেরকে জানাবে, আমাদের গ্রুপ আছে, আমাদের গ্রুপে যে জানাবে, অথবা আমাদের ভিডিওতে কমেন্ট করে জানাবে যে ভাইয়া এই সমস্যা হচ্ছে, আমরা এই ম্যাথটা পারছি না, অথবা গ্রুপে আমাদের ছবি তুলে দিলে যে ভাইয়া এই ম্যাথটা সলিউশন দেন। আমরা কিন্তু চেষ্টা করব আমাদের সর্বোচ্চ যে আমরা মানে আমাদের ওই তোমার ম্যাথটা ভালোভাবে বুঝিয়ে দেওয়ার বা সকল প্রবলেমটা সলভ করে দেওয়ার। বুঝা গেছে? এখন তোমরা আমাদের পাশে থাকো, এইটা কথা বলবো যে আমাদের পাশে থাকো, আমাদের কথাগুলো মেনে চলো। যে আমরা কয়েকটা পয়েন্ট বললাম, 5টা পয়েন্ট আমরা যে বললাম, সেই পয়েন্টগুলো মেনে চলো। ইনশাল্লাহ দেখবা আল্লাহর রহমতে তোমার পসিবল, কোনো কিছু এখন ইম্পসিবল বলা যায় না। ভাগ্য নির্ভর করে অনেক কিছুই, ভাগ্য তো অনেক কিছু নির্ভর করে, উপর আল্লাহর উপর বিশ্বাস রাখতে হবে। সবকিছুই আসলে ইঞ্জিনিয়ারিং এ ম্যাটার করে। নর্মাল যে তোমার মেধা দিয়ে তুমি যে পারবা সেটা কিন্তু হবে না। নর্মাল মেধা দিয়ে কিন্তু সবকিছু সবসময় পারা যায় না। তাহলে তোমার কি থাকতে হবে, তোমার কিন্তু উপর আল্লাহর প্রতি বিশ্বাস থাকতে হবে, নিজের প্রতি বিশ্বাস থাকতে হবে। তাহলে কিন্তু তোমার একটু সম্ভব, আমি বলতে পারি যে সম্ভব, অসম্ভব না। তাহলে তোমাদের মানে যেটা তোমার অসম্ভব লাগছে সেটাকে সম্ভব করার চেষ্টা আমরা তোমাদেরকে আগায় দিতে যাচ্ছি, ঠিক আছে? তাহলে তোমরা টিআর একাডেমির পাশে থাকো। আজকে আমি বিদায় নিচ্ছি। তোমাদের রাকিবুল ভাই কিছু কথা বলবেন, সেগুলো শুনে তিনিও বিদায় নেবেন। তাহলে আজকে তোমাদের সাথে আমার এই পর্যন্তই। আসসালামু আলাইকুম। তো আমরা এখানে তোমাদেরকে এই রোড টু ইঞ্জিনিয়ারিং এ কিভাবে পড়াবো, আমরা এখানে তোমাদের ইঞ্জিনিয়ারিং প্রিপারেশন অফ ফিজিক্স এবং ইঞ্জিনিয়ারিং প্রিপারেশন অফ কেমিস্ট্রি এই দুটা খুব শীঘ্রই আমরা ভিডিও আপলোড করতে যাচ্ছি, এবং সাথে সাথে আমরা খুব তাড়াতাড়ি ইঞ্জিনিয়ারিং প্রিপারেশন অফ ম্যাথ আমরা এই ভিডিওগুলো তোমাদের সামনে আপলোড করব। আশা করি তোমাদের এই ভিডিওটা ভালো লেগেছে। যদি ভিডিও ভালো লেগে থাকে তাহলে আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করে ফেলো এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে ফেলো। তোমরা আমাদের সবসময় পাশে থাকো। আমরা রোড টু ইঞ্জিনিয়ারিং কিভাবে খুব সহজে যাওয়া যায় তা আমরা তোমাদের কাছে খুব সহজে উপস্থাপন করব। আশা করি তোমাদের রোড টু ইঞ্জিনিয়ারিং এর জন্য পথটা খুব সহজ হয়ে যাবে।